তিন দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার সম্মেলনের সূচনা করবেন। আগামী 17 তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়া জেলায় 36,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি উত্তর বিহারে নবনির্মিত বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, উৎসবের মরশুমে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার চালু করায় উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। কাতারে ইসরায়েলের হামাস গোষ্ঠীর জঙ্গির ওপর হামলার প্রেক্ষিতে আগামীকাল আরব ইসলামিক দেশগুলি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছে। দুবাইতে গতকাল এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এই জয় তারা দেশের বীর সেনাদের উৎসর্গ করছেন। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে তারা রয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয়দুর্গে 3 দিনব্যাপী কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনের সূচনা করবেন। আগামী 17 তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় গতকাল সন্ধ্যায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর কিছুক্ষণ আগেই কলকাতায় পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজভবনেই রাত্রিবাস করেন শ্রী মোদী। বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সর্বোচ্চ স্তরের মতবিনিময় হবে এই সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন ভোটের আগে সফরে আজ পূর্ণিয়া জেলায় 36,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। পাশাপাশি উত্তর বিহারে নবনির্মিত বিমানবন্দরের টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। এই টার্মিনাল চালু হলে দীর্ঘদিনের দাবি মেনে ওই অঞ্চলে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। অন্যদিকে এই সফরে প্রধানমন্ত্রী জাতীয় মাখানা বোর্ডেরও উদ্বোধন করবেন। চলতি বছরের শুরুতে বাজেটে এই বোর্ডের ঘোষণা করা হয়। সমাজ মাধ্যমে করা একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, মাখানা ও বিহারের মধ্যে সুদৃঢ় যোগাযোগ রয়েছে। জাতীয় মাখানা বোর্ডের মাধ্যমে মাখানা উৎপাদন ক্ষেত্রে কৃষকদের বিশেষ সুবিধা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রির মতো উৎসবের মরশুমের আগে জিএসটি 2 চালু করা হয়। এতে উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। আজ চেন্নাইতে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের এক যৌথ সম্মেলনে তিনি বলেন যে প্রায় 99% পণ্যের জন্য জিএসটি 12 থেকে 5% কমিয়ে আনা হয়েছে। 28% জিএসটি 18% কমিয়ে আনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে 8 বছর আগে যখন কর চালু হয়েছিল তখন মোট 65 লক্ষ কোম্পানি জিএসটি দিয়েছিল। আজ তা বেড়ে 1.5 কোটিতে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন যে সরলীকরণকে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান স্বাগত জানিয়েছে। কর ব্যবস্থা এক জাতি এবং এক কর ব্যবস্থার দিকে পরিচালিত করেছে। অর্থমন্ত্রী বলেন যে মোট প্রাপ্তি 7,18,000 কোটি টাকা থেকে বেড়ে 22 লক্ষ কোটি টাকা হয়েছে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রককে জিএসটির ওপর একটি বিশেষ প্যাকেজ তৈরি করতে উৎসাহিত করেছিলেন এবং বিভিন্ন অংশীদার মন্ত্রীগোষ্ঠীর সাথে অনেক পরামর্শের পরে পরবর্তী প্রজন্মের জিএসটি চালু করা হয়েছিল। জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, আগামী 22 তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে। পরিবর্তিত হারে কৃষি সরঞ্জামের দামও কমতে চলেছে। একটি প্রতিবেদন। ভালো ভালো জিনিস যেটা প্রোটিনের আইটেমস আছে, তারপরে যে আমাদের খাবার যে জিনিস আছে which are required that we reach a person to eat, which are healthy items, those will become cheaper and therefore it will make a person's life much happier, their life much easier. যেরকম আমাদের ইন্স্যুরেন্সে 18% জিএসটি থেকে এখন 0% জিএসটি হয়ে গেছে, whether it is life insurance or health insurance, 0% রেট হয়ে গেছে। and this will make the life of the citizens of India much better, the life of the corporate world much better and much easier. এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সেবা ও সুশাসনের ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার অগ্রগতি ও উন্নতির উদ্দেশ্যে নিরন্তর কাজ করে চলেছে। প্রাচীন বৈদিক মন্ত্রের সেই বাণী, পৃথিবী আমাদের জননী, আমরা তার সন্তান, আজকের ভারতবর্ষে পরিবেশের সুরক্ষায় তা বাস্তব রূপ পেয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে সেই চিরন্তন জ্ঞান শক্তিশালী ও কার্যকরী পদক্ষেপে রূপান্তরিত হয়েছে। हमारे लिए एनवायरनमेंट ये आर्टिकल ऑफ फेथ है। पूरे सृष्टि को चलाने के लिए मिल्किंग ऑफ नेचर तक तो चल सकता है, लेकिन एक्सप्लॉइटेशन ऑफ नेचर नहीं चल सकता। প্রজেক্ট টাইগার থেকে প্রজেক্ট লায়ন, তারপর উচ্চাভিলাষী প্রজেক্ট চিতা, একের পর এক উদ্যোগে দেশের বন্যপ্রাণের আবাসভূমিকে আরও মজবুত করেছে।
ফিরে এসেছে বিলুপ্ত প্রজাতিও। বিশ্বের বৃহত্তম বন্য বাঘের আবাস এখন ভারতের মাটি। গত এক দশকে এশীয় সিংহের সংখ্যা প্রায় 70% বেড়ে হয়েছে 891, আর 7 দশক পরে চিতা ফিরে এসেছে ভারতের মাটিতে। নতুন শাবকের জন্ম দিয়েছে প্রজেক্ট চিতার হাত ধরে। आज भारत की धरती पर चीता लौट आए हैं और इन चीतों के साथ ही भारत की प्रकृति प्रेमी चेतना भी पूरी शक्ति से जागृत हो उठी है। শুধু তাই নয়, পৃথিবীর কিডনি নামে খ্যাত জলাভূমিগুলিও আজ নতুন করে গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই 91টি রামসার সাইট নিয়ে এশিয়ার শীর্ষে ভারত। এগুলি অভিবাসী পাখি ও সংবেদনশীল ইকোসিস্টেমকে রক্ষা করছে। চলছে এক পেড় মাকে নাম অভিযান। এখনো পর্যন্ত 142 কোটির বেশি গাছ লাগানো হয়েছে। আবেগ আর পরিবেশকে জুড়ে দিয়েছে এই কর্মসূচি। একই সঙ্গে বেড়েছে বনভূমির পরিমাণ। তৈরি হয়েছে আরও শক্তিশালী প্রাকৃতিক কার্বন সিঙ্ক। সুস্পষ্ট নীতি, সর্বজনের অংশগ্রহণ আর দূরদর্শী নেতৃত্বের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এগিয়ে চলেছে একটি সবুজ, সুস্থ আর নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার 16 দিনব্যাপী দেশজুড়ে জাতীয় স্বাস্থ্য অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এই অভিযানের লক্ষ্য মহিলাদের স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধি। এই অভিযান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের পাশাপাশি আয়ুষ গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সমিতি এবং এনজিও সহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় আয়োজিত হবে। এই অভিযানে অসংক্রামক বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, রক্তাল্পতা, যক্ষ্মা এবং সিকল সেল রোগের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং শনাক্তকরণের ব্যবস্থা করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ওয়েবস ওটিটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে বলেছেন, অদূর ভবিষ্যতে এটিকে দেশের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। পাটনায় আকাশবাণী সংবাদের সঙ্গে এক আলাপচারিতায় শ্রী জাজু বলেন যে দূরদর্শন, আকাশবাণী লাইভ অনুষ্ঠানের পাশাপাশি প্রকাশনা বিভাগের ম্যাগাজিনগুলিও এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। দুদিনের বিহার সফরের প্রথম দিনে শ্রী জাজু গতকাল পাটনায় দূরদর্শন বিহারে রাজ্যের মন্ত্রকের সমস্ত গণমাধ্যমের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। সরকারি প্রকল্পগুলিকে জনসাধারণের কাছে পৌঁছে তিনি সকলকে সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তৃণমূল স্তরের শ্রোতা এবং দর্শকদের সঙ্গে যোগাযোগের লক্ষ্যে তিনি আঞ্চলিক মিডিয়ার গুরুত্বের উপর জোর দেন। সচিব ক্ষমতার বিকেন্দ্রীকরণের পাশাপাশি দূরদর্শন এবং আকাশবাণী সংবাদের জন্য বাজেটে অতিরিক্ত ব্যবস্থা করার এবং স্বায়ত্তশাসন প্রদানের বিষয়েও তিনি বৈঠকে কথা বলেন। কাতারে গত সপ্তাহে ইসরায়েলের হামাস জঙ্গি গোষ্ঠীর উপরে হামলার প্রেক্ষিতে এই উপসাগরীয় দেশটিকে সমর্থন আদায়ের জন্য আরব ইসলামিক দেশগুলির নেতারা আগামীকাল দোহায় বৈঠকে মিলিত হচ্ছেন। আরব লীগ এবং ইসলামীয় সহযোগিতা সংস্থার সদস্যদের একজোট করে আজ বিদেশমন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে আগামীকালের শিখর সম্মেলনের একটি খসড়া প্রস্তাব নিয়েও আলোচনা হয়। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছে, তবে কোনো শীর্ষ নেতৃত্ব নিহত হননি। আগামীকালের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগানও দোহায় আছেন, তবে বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কোনো কোনো জায়গায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুবাইতে গতকাল এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 127 রান করে। সাহিবজাদা ফারহান 40 রান করেন, শাহিন আফ্রিদি 33 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব 3টি, জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 25 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। ভারতের জেসমিন লাম্বোরিয়া ও মীনাক্ষী হুডা ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। মহিলাদের 57 কেজি বিভাগের ফাইনালে জেসমিন প্যারিস অলিম্পিকে রূপজয়ী পোল্যান্ডের জুলিয়া জেরেমেতাকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছেন। মীনাক্ষী 48 কেজি বিভাগে কাজাখস্তানের প্যারিস অলিম্পিক ও ব্রোঞ্জয়ী নাজিম কিজাইবেকে হারিয়ে ভারতের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির বহু সাধারণ কর্মী সমর্থকরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় অপেক্ষা করছিলেন। বিমানবন্দর থেকে গাড়িতে রাজভবনের উদ্দেশ্যে
রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। প্রধানমন্ত্রী আসার কিছুক্ষণ আগেই কলকাতায় পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী আজ রাজভবনে রাত্রিবাস করছেন। আগামীকাল কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর বিজয় দুর্গে 3 দিনের সম্মেলনের সূচনা করবেন তিনি। ভারতের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকীকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সর্বোচ্চ স্তরের মতবিনিময় হবে এই সম্মেলনে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কলকাতা পুলিশ আজ থেকে 2 দিন শহর জুড়ে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4টে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিদেশি জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি আজ বিকেলে আসামের গোলাঘাট জেলায় ভারতের প্রথম বাঁশ ভিত্তিক জৈব শোধনাগারের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত তার গভীর জলের জ্বালানি সম্পদকে কাজে লাগাবে এবং জ্বালানি নির্ভরতা জোরদার করবে। এই জৈব ইথানল প্লান্ট সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী জানান যে সৌরশক্তিতে ভারত শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে। हरित ऊर्जा के उत्पादन में भारत तेजी से कदम उठा रहा है। 1 दशक पहले भारत सोलर पावर के मामले में बहुत पीछे था, लेकिन आज सोलर पावर के मामले में भारत दुनिया के टॉप 5 देशों में आ गया। প্রধানমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশের মাধ্যমে সেখানকার জনবিন্যাস পরিবর্তন করার ষড়যন্ত্র চলছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। এ প্রসঙ্গে সারা দেশে তিনি জনবিন্যাস মিশন শুরুর কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আজ আসামে 18,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো এবং শিল্পোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বুধবার 16 দিনব্যাপী দেশজুড়ে জাতীয় স্বাস্থ্য অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এই অভিযানের লক্ষ্য মহিলাদের স্বাস্থ্য ও সুস্থতা বৃদ্ধি। এই অভিযান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের পাশাপাশি আয়ুষ গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সমিতি এবং এনজিও সহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় আয়োজিত হবে। এই অভিযানে অসংক্রামক বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, রক্তাল্পতা, যক্ষ্মা এবং সিকল সেল রোগের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং শনাক্তকরণের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে দীপাবলি, দুর্গাপূজা, নবরাত্রির মতো উৎসবের মরশুমের আগে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার চালু করায় উপকৃত হবেন প্রতিটি ভারতীয়। চেন্নাইতে আজ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের এক যৌথ সম্মেলনে তিনি বলেন যে প্রায় 99% পণ্যের জন্য জিএসটি 12 থেকে 5% এবং 28% জিএসটি 18% কমিয়ে আনা হয়েছে। অর্থমন্ত্রী বলেন যে 8 বছর আগে যখন কর চালু করা হয়েছিল তখন মোট 65 লক্ষ কোম্পানি জিএসটি দিয়েছিল। আজ তা বেড়ে 1.5 কোটিতে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন যে সরলীকরণকে সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান স্বাগত জানিয়েছে। কর ব্যবস্থা এক জাতি এবং এক কর ব্যবস্থার দিকে পরিচালিত করেছে। অর্থমন্ত্রী বলেছেন যে মোট প্রাপ্তি 7,18,000 কোটি টাকা থেকে বেড়ে 22 লক্ষ কোটি টাকা হয়েছে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রককে জিএসটির উপর একটি বিশেষ প্যাকেজ তৈরি করতে উৎসাহিত করেছিলেন এবং বিভিন্ন অংশীদার মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে অনেক পরামর্শের পরে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার চালু করা হয়েছিল। জিএসটি কর কাঠামোয় যে বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, আগামী 22 তারিখ থেকে তা কার্যকর হতে চলেছে। পরিবর্তিত হারে কৃষি সরঞ্জামের দামও কমতে চলেছে। একটি প্রতিবেদন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র ও জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি 12% থেকে কমে 5% হয়েছে, যা শুধু কৃষকদের উপকৃত করবে তাই নয়, এর পরোক্ষ উপকার ভারতের অর্থনীতিতে পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী। কৃষকের একটা প্রত্যক্ষ উপকার হবে এবং তার ফলে সে আরও সহজভাবে জিনিসগুলো কিনতে পারবে। খানিকটা হয়তো এমন ছিল যে জিনিসটা কিনতে পারছে না বলে তার উৎপাদনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, খানিকটা সেটা চলে যাবে। এবং এর যে একটা দ্বিতীয় স্তরীয় এফেক্ট, আমি সেকেন্ড রাউন্ড এফেক্ট বলতে চাই, এর ফলে যে পারস্পরিক যে উপকারগুলো হবে কৃষি শিল্প এবং কৃষি শিল্প পরিষেবা ক্ষেত্রে, এদের মধ্যে যে উৎপাদকের সম্পর্ক, তার ভিতর দিয়েও কিন্তু একটা সুফল পাওয়া যাবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
কাতারে গত সপ্তাহে ইসরায়েলের হামাস জঙ্গি গোষ্ঠীর ওপরে হামলার প্রেক্ষিতে এই উপসাগরীয় দেশটিকে সমর্থন আদায়ের জন্য আরব ইসলামিক দেশগুলির নেতারা আগামীকাল দোহায় বৈঠকে মিলিত হচ্ছেন। আরব লীগ এবং ইসলামীয় সহযোগিতা সংস্থার সদস্যদের একজোট করে আজ বিদেশমন্ত্রীরা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। বৈঠকে আগামীকালের শিখর সম্মেলনের একটি খসড়া প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়। হামাস জানিয়েছে এই হামলায় তাদের 5 সদস্য নিহত হয়েছেন, তবে কোনো শীর্ষ নেতৃত্ব নিহত হননি। আগামীকালের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইব এরদোয়ান দোহায় আছেন, তবে বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আজ নির্বিঘ্নে শেষ হয়েছে। 478টি পরীক্ষা কেন্দ্রে 2,29,497 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে অন্য রাজ্য থেকে 13,517 জন পরীক্ষার্থী ছিলেন বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের তরফেও সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ছিল পুলিশের হেল্প ডেস্ক। পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে 2016 এসএসসির প্যানেল বাতিল করার পর নতুনভাবে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, নভেম্বর মাসে ইন্টারভিউ পর্ব শুরু হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31 ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ওয়েবস ওটিটিকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে উল্লেখ করে বলেছেন, অদূর ভবিষ্যতে এটিকে দেশের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। পাটনায় আকাশবাণী সংবাদের সঙ্গে এক আলাপচারিতায় শ্রী জাজু বলেন যে দূরদর্শন আকাশবাণীর লাইভ অনুষ্ঠানের পাশাপাশি প্রকাশনা বিভাগের ম্যাগাজিনগুলিও এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। अपने आप में बहुत ही अनूठा प्रयोग है, क्योंकि न केवल एक ओटीटी है, आने वाले समय में इसको हम एक देश का वीडियो शेयरिंग प्लेटफॉर्म के तौर पे भी विकसित कर रहे हैं। और इसमें न केवल लाइव चैनल्स देखने को मिलती है, साथ ही साथ बहुत अच्छा टेंटपोल कंटेंट भी है, बहुत अच्छा आर्काइवल कंटेंट भी इसके ऊपर अवेलेबल कर रहे हैं। पब्लिकेशंस डिवीजन का भी जो हमारी किताबें हैं, जर्नल्स हैं, पीरियोडिकल्स हैं, उसको भी इसमें एक्सेस किया जा सकता है। वन स्टॉप शॉप है ये मीडिया और एंटरटेनमेंट और न्यूज से रिलेटेड एस्पेक्ट्स की, और भारत का अपना ओटीटी है। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3 দিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে ও মহারাষ্ট্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কোনো কোনো জায়গায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, কর্ণাটকের উত্তরাংশের বিভিন্ন স্থানে, তেলেঙ্গানা ও বিদর্ভে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান ভারতের সামনে জয়ের জন্য 128 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 9 উইকেটে 127 রান করে। ফারহান 40 রান করেন। ভারতের কুলদীপ 3টি এবং বুমরা ও অক্ষর 2টি করে উইকেট নিয়েছেন। ভারতের জেসমিন লম্বোরিয়া ও মীনাক্ষী হুডা ইংল্যান্ডের লিভারপুলে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। মহিলাদের 57 কেজি বিভাগের ফাইনালে জেসমিন প্যারিস অলিম্পিক্সের উপজয়ী পোল্যান্ডের জুলিয়া জেরেমেতাকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছেন। মীনাক্ষী 48 কেজি বিভাগে কাজাকস্তানের প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী নাজিম কিজাইবেকে হারিয়ে ভারতের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে